This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আজকে নিউজ এট 2 শুরু করব অবশ্যই বাংলাদেশ দিয়ে। দয়কার তালব্যশ নয়, দয়কার মূর্ধন্য স। এত দেশ ছিল কোথায় বাংলাদেশের ভারতের জন্য? কলকাতাকে নাকি মাত্র 4 ঘন্টায় দখল করে নেবে, কি বলছে বাংলাদেশ? আর এসব শোনার পর এই প্রথমবার এত কড়া ভাষায় মুখ খুললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ একটু আগে বিধানসভায় মমতা ব্যানার্জি বলেছেন, যারা ভাবছেন দখল করব তারা এটা ভুল করে ভাববেন না, আমরা এসব শুনে বসে ললিপপ খাবো। এই প্রথম এত কড়া ভাষায় মুখ্যমন্ত্রী বার্তা দিলেন বাংলাদেশ সম্পর্কে। এর আগেও তিনি মুখ খুলেছিলেন, কিন্তু এই বার্তা যথেষ্ট কড়া, কোনো সন্দেহ নেই। আবার ভারত বিদ্বেষ এমন বাড়ছে বাংলাদেশে, আর এমন সময় যখন আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি বাংলাদেশে আজই রয়েছেন। তিনি পৌঁছে গিয়েছেন বাংলাদেশে, সেখানে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক রয়েছে। বিক্রম মিস্ত্রি তিনি পৌঁছে গিয়েছেন ওখানে। এই আবহেই বেশ কিছু ছবি সামনে আসছে যা ইন্টারেস্টিং। একদিকে বাংলাদেশ সরকার আমাদের দেশের সঙ্গে আলোচনা করছে, অন্যদিকে এই বাংলাদেশ এখন নাকি জামাত আর বিএনপির কন্ট্রোলে। সেই বেশ কিছু গোষ্ঠী, যারা জঙ্গি গোষ্ঠী এবং যারা খুলেআম ছাড়পত্র পেয়েছে, সেই গোষ্ঠীগুলো খোলাখুলি লিফলেট বিক্রি করছে, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করো। ছবিটা দেখুন। এই যে হাতে হাতে লিফলেট বিলি করা হচ্ছে, লিফলেটের মূল বক্তব্যই হচ্ছে ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে। হাইলাইট করেছি একটা পোর্শন, দেখুন। হে দেশবাসী, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণার দাবি তুলুন। কে বলছে কথা? হিজবুত তাহরির বলে একটি সংগঠন, যাদের পরিচিতি আইসিস পন্থী হিসেবে। এরকম একটা গোষ্ঠী কি করে খুলেআম একটা গণতান্ত্রিক দেশে এরকম লিফলেট বিলি করতে পারে? বা লিফলেট ছেড়ে দিলাম, তারা খুলেআম কাজ করতে পারে, কথা বলতে পারে। চলুন, আমার সঙ্গে সিজার মন্ডল রয়েছে, আমি সিজারের কাছে এই বিষয়টা থেকে আরো জানবো। সিজার, দেখো, বাংলাদেশ যে যুদ্ধের জিগির তুলুক, আমাদের শত্রু বানাক, যাই করার চেষ্টা করুক, তাকে হয়তো ততটা আমল দেওয়ার সময় এখনো আসেনি। কিন্তু এই ধরনের হিজবুত তাহরির, যারা আইসিস পন্থী, এ তো পুরো কন্টিনেন্টের জন্য এটা খুব বিপদ সংকেত। তারা যদি খুলেআম এভাবে কাজ করার লাইসেন্স পায়। একদমই, কারণ বাংলাদেশের যে 9খানা জঙ্গি সংগঠন নিষিদ্ধ ঘোষিত রয়েছে, তারা কার্যত 5ই আগস্টের পর থেকে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রকাশ্যেই তারা তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই হিজবুত তাহরির, যারা 2009 সালে নিষিদ্ধ ঘোষিত হয়। গত কয়েক মাসে তারা প্রকাশ্যে তাদের মিটিং মিছিল চালিয়ে যাচ্ছে। এবং আজকের ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে, যেখানে 5ই আগস্টের পরবর্তী সময়, অর্থাৎ ক্ষমতার পালাবদলের পর প্রথমবার ভারত বাংলাদেশ বিদেশ পর্যায়ের এই ধরনের উচ্চ পর্যায়ের একটা বৈঠক হচ্ছে ঢাকার পদ্মা অতিথি নিবাসে। সেই দিন সকালবেলাতেই দেখা গেল এই হিজবুত তাহরিরের যারা সদস্য সমর্থকরা রয়েছেন, তারা রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিল মেট্রো স্টেশনের সামনে এই লিফলেট বিলি করছেন। এবং সেই লিফলেটের ভাষা তুমি যেটা বললে, ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করার ডাক এবং মুসলিম ঐক্যর ডাক, এবং সেই সঙ্গে সঙ্গে খেলাফত আন্দোলন, খেলাফত ঘোষণার ডাকও দেওয়া হয়েছে, যেখানে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে। অর্থাৎ বাংলাদেশে মৌলবাদী শক্তি যে ইউনূস সরকারের ওপর কতটা প্রভাব বিস্তার করেছে, সেটা কিন্তু আজকের এই ছবি থেকে খুব স্পষ্ট। এবং সেই জায়গায় দাঁড়িয়ে গতকালই আমরা বসে আছেন তত্ত্বাবধায়ক হিসেবে, আদৌ কোনো কন্ট্রোল আছে নাকি পুরো কন্ট্রোল এই হিজবুত তাহরি আর অন্যান্য গোষ্ঠীর হাতে? দেখো, খেলাফতে মজলিস থেকে শুরু করে হেফাজতে ইসলাম এবং জামাতে ইসলামের মতো যে মৌলবাদী শক্তিগুলো, তারা এই জুলাই বিপ্লবের মূল কার্যকারী শক্তি হিসেবে কাজ করেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের মেনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো কোথাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তারা তাদের যে প্রাসঙ্গিকতা অনেকটাই হারিয়েছে। এবং সেখান থেকে এটা স্পষ্ট, এই ছবিগুলো থেকে টুকরো টুকরো যে ছবিগুলো আমরা গত কয়েকদিন TV9 বাংলা পর্দায় দেখাচ্ছি, সেখান থেকে এটা স্পষ্ট যে মৌলবাদী শক্তিগুলো কতটা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে এবং তারা শাসন ক্ষমতা কতটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সমর্থ হয়েছে। এবং যে জায়গায় ইউনূস সরকার কার্যত পাপেট, এমনটাই কিন্তু কূটনীতিবিদদের একটা অংশ মনে করছেন। সিজার, তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি, সঙ্গে থাকো, আবার ফিরবো তোমার কাছে।
এই মুহূর্তে কর্নেল রাজেন্দ্র ভাদুরী আমার সঙ্গে রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। দেখুন, বাংলাদেশ যা যা ভারত বিদ্বেষমূলক নমুনা সামনে আনছে, এই লিফলেট ধরুন, দেখুন এটাও তো একটা এই তত্ত্বাবধায়ক সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় বা মদত রয়েছে, না হলে হিজবুত তাহরির মতো গোষ্ঠী তো এরম কাজ করতে পারে না। বিএনপি, একটু পরে দেখাবো আমাদের দর্শকদের, তারা ওখানে আমাদের দূতাবাস ঘিরে অভিযান চালিয়েছিল, এখানে আগরতলার দিকে তারা লং মার্চ করতে চাইছে। এগুলোতে আদৌ এই যে একটা ভারতকে মানে কুনজরে রেখে তাদের অ্যাক্টিভিটি আদৌ আমাদের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে? আদৌ কি আমাদের কোনো থ্রেটেন ফিল করার জায়গা আছে? না, দেখুন, এটাতে এখন আপাতত তিনটে আলাদা বিষয় আছে। একটা হচ্ছে ইন্টারনাল পলিটিক্যাল রেটরিক, মানে পলিটিক্যাল পার্টি, র্যান্ডম পলিটিক্যাল পার্টি বা ওই হিজবুত তাহরির টাইপের ফ্রিঞ্জ এলিমেন্ট, ওরা নিজেদের সাপোর্টার আর কোর ভোট ব্যাংক কনস্টিটুয়েন্সিকে কিভাবে এক্সাইট করতে চায়। দ্বিতীয় পক্ষ হচ্ছে ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট, ওরা ওদের অফিসিয়াল স্টান্স কি। আর তৃতীয় পক্ষ হচ্ছে বাংলাদেশের মিলিটারি এস্টাবলিশমেন্ট, ওরা কি ভাবে। এখন টু বি ভেরি অনেস্ট, এই হিজবুত তাহরি বা বিএনপির র্যান্ডম নেতারা বা স্ট্রিটে ওরা কি লিফলেট করছে, এরা তো ডাইরেক্টলি বাংলাদেশের ফরেন পলিসি বা মিলিটারি পলিসি ডিকটেট করে না। তো সেই জন্যে এখন আপাতত আমাদের ফরেন সেক্রেটারি ওখানে গেছে, অফিসিয়ালি ইউনুস ইন্টারিম গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের অফিসিয়াল ডিসকাশন হচ্ছে। ওটা একটা গুরুত্বপূর্ণ। আমি এটাই বোঝার চেষ্টা করছি, এই স্ট্যান্ডটাকে আমরা কিভাবে দেখবো। একদিকে অফিসিয়াল ডিসকাশন হচ্ছে, আমাদের বিদেশ সচিব পৌঁছলেন, এটা অফিসিয়াল প্রসেস। অন্যদিকে এই ধরনের গোষ্ঠীগুলোকে খোলা লাইসেন্স চুপি চুপি দেওয়া রয়েছে, মানে অনেকটা চোরকে বলছে তুমি চুরি করো, গৃহস্থকে বলছে ভাই তুমি সজাগ থাকো। এরকম স্ট্যান্ড কি বাংলাদেশের? যদি হয় তাহলে কেন? না, এরকম তো কোনো ইন্ডিকেশন নেই, মানে অ্যাটলিস্ট অবভিয়াসলি কোনো ইন্ডিকেশন নেই যে ইন্টারিম ইউনুস গভর্নমেন্ট এই হিজবুত তাহরির আর এইদিকে আনঅফিসিয়ালি বা প্রাইভেটলি উস্কুনি দিচ্ছে আর এইদিকে ইন্ডিয়ার সঙ্গে দোস্তি করবার চেষ্টা করছে, এমন তো কিছু নেই। কারণ মানে ইট ইজ নট নেসেসারি যে ইউনুস গভর্নমেন্টের উস্কানি দরকার। এরা তো আছেই অলরেডি বাংলাদেশি পলিটিক্যাল ল্যান্ডস্কেপ আর সামাজিক ল্যান্ডস্কেপে অলরেডি আছে। তো এদেরকে হ্যাঁ, এটা বলা যেতে পারে যে ইউনুস গভর্নমেন্ট ক্ষমতায় আসবার পরে ডক্টর ইউনুসের আন্ডারে অনেকগুলো জঙ্গিরা যারা আটক ছিল, জেল ছিল ডিউরিং হাসিনা গভর্নমেন্ট, ওদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে। এখন কি যুক্তিতে রিলিজ করেছে বা ওটা তো অফিসিয়ালি কেউ বলেনি, বাট আমরা জানি যে ওদেরকে রিলিজ করে দেওয়া হয়েছে। এখন ওরা রিলিজ হয়ে যাওয়ার পরে এখন ওরা সক্রিয় হবে, ওরা রিলিজ করার তো একটা পারপাস আছে। এই ধরনের গোষ্ঠী বা এই ধরনের কার্যকলাপে যারা যুক্ত তাদের রিলিজ করার তো একটা উদ্দেশ্য থাকে, সেটা কি মনে হচ্ছে আপনার? না না, কিন্তু ওরা তো আর বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ মিলিটারি পলিসি তো স্ট্র্যাটেজি তো ডিকটেট করে না। বাংলাদেশ করে না, কিন্তু ওদেরকে এই যে বিশৃঙ্খলা তৈরির কাজে হয়তো ঘুরপথে ব্যবহার করা হচ্ছে, সেরকম কি হতে পারে? না, সেটা তো ওদের রোল, মানে ওদের তো ম্যানিফেস্টোই হিজবুত তাহরির, জামাত ইসলামী বাংলাদেশ বা অন্য জেএমবি আরো অর্গানাইজেশন আছে, ওদের তো উদ্দেশ্যই যে অ্যান্টি ইন্ডিয়া একটা স্টান্স নেওয়া। বিএনপি ইটসেলফ যখন গভর্নমেন্টে ছিল, ওরা বিশেষ ইভেন দো অফিসিয়ালি ইন্টারন্যাশনালি ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপ মেনটেন করেছে, কিন্তু ইন্টারনাল পলিটিক্যালি ওরা প্রো ইন্ডিয়া নিজেকে দেখাতে চায় না। একদম একদম। আপনি সঙ্গে থাকুন কর্নেল ভাদুরী, আমি আবার আসবো আপনার কাছে। তবে যে কথা বলছিলাম যে বাংলাদেশ ক্রমাগত কোথাও একটা ভারত বাজে, ভারত শত্রু, ভারতের সঙ্গে তাদের সম্পর্কটা আর আগের জায়গায় রাখা হবে না, এই বার্তাটা খুব স্ট্রংলি পৌঁছতে চাইছে বাকি দুনিয়ার কাছে। এই যে বিএনপির কথা এক্ষুনি হচ্ছিল, আচ্ছা এই যে যারা ছাড়া পেয়েছে হিজবুত তাহরি, এই ধরনের গোষ্ঠী বা এর সঙ্গে যুক্ত কিছু লোকজন
যারা জেলবন্দি ছিলেন, যাদের ছেড়ে দেওয়া হয়েছে এই সময়, তাদের কথা না হয় বাদ দিলাম, বিএনপি সেটা তো একটা রাজনৈতিক দল, সেই দলও ভারত বিদ্বেষের জিগির তুলে আগরতলার দিকে লং মার্চ করার ডাক দিয়েছে, বিএনপিও। চলুন এই নিয়ে আমি আরো কথা বলি এই মুহূর্তে। এই নিয়ে আরো আমাকে জানাবে সিজার, আমি সিজারের কাছে যাব। সিজার, আমরা একটা জঙ্গি গোষ্ঠীরও যা অ্যাক্টিভিটি, যা উদ্দেশ্য, একটা রাজনৈতিক দলেরও সেই একই ধরনের উদ্দেশ্য, একই অ্যাক্টিভিটি। দেখো, এই যেটা বিএনপির তিনটি যে শাখা সংগঠন, ছাত্রদল অর্থাৎ স্টুডেন্টস উইং, ইউথ উইং এবং স্বেচ্ছাসেবক বাহিনী, তারা আগামী বুধবার সকালবেলা নয়াপন্টল এলাকা থেকে লং মার্চের ডাক দিয়েছে আগরতলা অভিমুখে, ঢাকা থেকে আগরতলা। একটা রাজনৈতিক কার্যক্রম, বাংলাদেশের অন্যতম প্রমিনেন্ট মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি বিএনপি, যে আওয়ামী লীগের আর্চ রাইভাল হিসেবে পরিচিত। এবং এই জায়গায় দাঁড়িয়ে তুমি যেটা বলছো, ভারত বিদ্বেষের যে হাওয়াটা, জিগিরটা বিএনপি তুলছে, এটা যেমন একদিকে ঠিক, অন্যদিকে কূটনীতিবিদদের একটা অংশ তারা মনে করছেন যেভাবে বাংলাদেশে গত কয়েক মাস বাংলাদেশের রাজনীতিতে মৌলবাদীদের প্রভাব এবং তাদের সক্রিয়তা বেড়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার প্রকাশ কর্নেল রাজেন্দ্র বাহাদুরী যেটা বললেন, তিনি বলছেন যে তারা বিদেশ পলিসি বা তারা সামরিক পলিসি তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করছে না, কিন্তু গত কয়েক মাসে বাংলাদেশের শীর্ষ কয়েক ডজন সরকারি কর্মকর্তা তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এই মৌলবাদীদের চাপে। খালি সেটা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ মৌলবাদীরা যে কোথাও নীতি নিয়ন্ত্রক ভূমিকায় পৌঁছে গেছেন সেটা কিন্তু স্পষ্ট, কারণ তাদের অপছন্দের লোক তারা কিন্তু সরকারি ব্যবস্থায় রাখতে দিচ্ছেন না। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিএনপি কোথাও তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে, এটাই কিন্তু কূটনীতিবিদদের একটা অংশ মনে করছেন। এবং অবশ্যই সেখানে যে চলতি ভারত বিদ্বেষী হাওয়াটা মৌলবাদীরা তৈরি করেছে বাংলাদেশের বুকে, সেটাকেই পাথেয় করে এগোনোর চেষ্টা করছে। কিন্তু কূটনীতিবিদদের একটা অংশ মনে করছেন মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলো যদি বাংলাদেশে আরেকটু সক্রিয় হয়, তারা ক্ষমতা ফিরে পায়, তাহলে মৌলবাদীদের অনেকাংশেই প্রতিহত করা সম্ভব হবে। সেক্ষেত্রে দুটো দেশের পারস্পরিক সম্পর্ক আরেকটু সুস্থির হতে পারে। সিজার, তোমাকে ধন্যবাদ। দেখুন, আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্র এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে রয়েছেন, বৈঠক হচ্ছে, ইউনূসের সঙ্গে আজ বিকেলে বৈঠক রয়েছে। এই বৈঠকের আপডেট নেব, আমার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, আমার নয়াদিল্লির সহকর্মী, আরো বলতে পারবে। জ্যোতির্ময় থেকে আমি আপডেট নেব। জ্যোতির্ময়, দেখো, ইতিমধ্যেই বিদেশ সচিব পর্যায়ের যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু তাদের এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের তরফে বিদেশ সচিব, এবং তিনি যে বিষয়টি খুব স্পষ্ট করে বলেছেন যে তদারকি সরকারকে এই মুহূর্তে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, একটি রাষ্ট্র হিসেবে এটা তাদের দায়বদ্ধতা। অপর দিক থেকে বাংলাদেশের তরফ থেকে যেভাবে তাদের দূতাবাসগুলির সামনে বিক্ষোভ হচ্ছে, তাদের দূতাবাসের নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং সেটি বিক্রম মিস্ত্রিকে জানানো হয়েছে। কিন্তু এর পাশাপাশি আরও দুটি বৈঠকের দিকে আমাদের নজর থাকছে। এবারে ফরেন মিনিস্টার অর্থাৎ বাংলাদেশের ফরেন মিনিস্টারের সঙ্গে বৈঠক করবেন বিক্রম মিস্ত্রি, এবং তার পরবর্তী বৈঠক হবে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান অর্থাৎ উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ভারত এক্ষেত্রে যে বিষয়টার উপর সবথেকে বেশি জোর দিচ্ছে তা হচ্ছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক যে কোনো মূল্যে তা বজায় রাখতে হবে। তার কারণ বাংলাদেশ ভূখণ্ডের সঙ্গে কোনো মুহূর্তেই যোগাযোগ বিচ্ছিন্ন করতে চায় না ঢাকা। যদি এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়, আগামী দিনে বাংলাদেশ ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের অভ্যন্তরে জঙ্গি কার্যকলাপ চালানোর ক্ষেত্রে পাকিস্তান যে আরও বেশি সচেষ্ট হবে। ভারত বিরোধী কার্যকলাপের জন্য চায় না যে আগামী দিনে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করবে, সেই বিষয়টি পুরোপুরিভাবে স্পষ্ট। আর সেক্ষেত্রে একটি দেশকে যদি কূটনৈতিক সম্পর্কে বাধ্য হয়, তাহলে তার মূল সেতু হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক। আর এই বাণিজ্যিক সম্পর্ক গত কয়েক মাস ধরে পর্যায়ক্রমে ধীরে ধীরে সেই সম্পর্কের অবনতি ঘটেছে। আর সেই সমস্যাগুলো এক এক করে আলোচনা করবেন বিদেশ সচিব, এমনটাই খবর আমরা পাচ্ছি, এবং বিদেশ সচিব পর্যায়ের বৈঠকেও এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের তরফ থেকে শেখ হাসিনার এক্সট্রাডিশন নিয়ে কোনো আবেদন জানানো হয় কিনা, বিশেষত মোহাম্মদ ইউনূস তিনি এই বিষয় তোলেন কিনা, বা তাদের বিদেশমন্ত্রী এই বিষয় তোলেন কিনা, নজর থাকছে সেদিকেও। জ্যোতির্ময়, তোমাকে ধন্যবাদ। দেখুন, একের পর এক হুমকি সেদেশ থেকে ভেসে আসছে আমাদের উদ্দেশ্যে, শুধু এপার বাংলার উদ্দেশ্য নয়। রুহুল রিজভী, বিএনপির নেতা, যুগ্ম মহাসচিব, কট্টর মৌলবাদী নেতা, তিনি শুধু বাংলা নয়, বিহার ওড়িশা দখলেরও ডাক দিয়েছেন। শুনুন। ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন,
তো সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধা রমন কি বলছে শুনুন। মানচিত্রেও দেখি ভারতের আর বাংলাদেশ মানচিত্রে, বাংলাদেশ ভারত মায়ের কোলে আছে, একদম যত্নে আছে, কিন্তু এখন বিদ্রোহ করে, এরকম রিলেশন খারাপ করে, দূর দেশের শত্রুতা করে, আমি জানি না কি এটা ভালো হবে দুই দেশের জন্য কিনা। যে বাংলাদেশ কিসের ভিত্তিতে এইসব দখল করে নেব, 4 ঘন্টায় কলকাতা, বাংলা, বিহার, ওড়িশা সব দখল করব, কিসের ভিত্তিতে বলছে, কোন জোরে? শুধুমাত্রই মৌলবাদী শক্তির ওপর ভর করে? আর এসব শুনেই তো রিঅ্যাক্ট করলেন আমাদের মুখ্যমন্ত্রী। শুরুতেই আপনাদের দেখিয়েছি বিধানসভায় তিনি আজ কার্যত হুঁশিয়ারি দিয়েছেন, আমরা ললিপপ খাবো না বসে বসে। চলুন এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছে সৌরভ গুহ, আমার সহকর্মী। আমি সৌরভের থেকে আরো জানবো। সৌরভ, মুখ্যমন্ত্রী আগেও বলেছিলেন, কিন্তু এতটা কড়া বার্তা বোধহয় প্রথম এলো। একেবারেই দেখো, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের খবর এপার বাংলার হিন্দু মনে যে একটা তাদের ভাবাবেগে আঘাত পৌঁছেছে, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিবিদ হিসেবে বিলক্ষণ বোঝেন, যে বেশ কিছু দিনের ঘটনা পরম্পরা, এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলা, বিহার, উড়িষ্যা দখলের যে ডাক, সেই ডাককে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন যে কেউ কেউ যদি এরকম মনে করে তারা যেন এটা ভেবে না ফেলেন যে আমরা বসে ললিপপ খাবো। একেবারে এই কথাটা বললেন কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে নয়, এই কথাটা অন রেকর্ড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিধানসভার অধিবেশন কক্ষে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং সামগ্রিকভাবে যখন বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে কুণাল ঘোষ বা অন্যান্য তৃণমূল নেতারা বলছেন যে বিজেপি এখানে সক্রিয়, হিন্দু ভোট পোলারাইজেশনের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রণংদেহী বার্তা, সেটা কিন্তু রাজনীতির বাধ্যবাধকতার জায়গা থেকে, এবং রাজনীতিকে তিনি বুঝতে পারছেন, সেই কারণেই ভাবাবেগে যে আঘাত পড়ছে এটা তিনি বুঝতে পেরেছেন, সেই কারণেই কি তিনি আজকে অধিবেশন কক্ষ থেকে রণহুঙ্কার ছাড়লেন। সৌরভ, এই বার্তা শুধুমাত্র বাংলাদেশকে নয়, বার্তা তো এই রাজ্যের বিরোধীদের জন্য, যারা লাগাতার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন চুপ, কেন চুপ এ রাজ্যের সরকার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে। তবে এর মধ্যে আমি আরেকবার কর্নেল ভাদুরীর কাছে যাব। কর্নেল ভাদুরী, আমার ভীষণ অবাক লাগছে এটা ভেবে, এই যে একটার পর একটা হুঙ্কার, এটা দখল করব, ওখানে লং মার্চ করব, ভারত শত্রু রাষ্ট্র, কিসের জোরে বলছে বাংলাদেশ? না, আমি একটুখানি কনটেক্সটটা চেঞ্জ করতে চাই। বাংলাদেশ বলছে নাকি বাংলাদেশের ভেতরে কজন পলিটিশিয়ান নিজের পলিটিক্যাল শিক্ষা চালাবার জন্য উল্টো পাল্টা স্টেটমেন্ট দিচ্ছে? না, এতে যদি বাংলাদেশের সরকার চুপ করে বসে থাকে তাহলে তো মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিতে হবে আমাদের। না না, দেখুন, অনেক কিছু গভর্নমেন্ট রিয়াক্ট করবে না, আর আমাদেরও রিয়াক্ট করা উচিত না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমি অন্য কোনো কনটেক্সটে যাচ্ছি না। এখন এই যে ভদ্রলোক, এই বিএনপির যে আপনি নাম বললেন, ও বলে আমাদের সিরাজউদ্দৌলা। আরে তোমাদের সিরাজউদ্দৌলা ইস্ট বেঙ্গলের সিরাজউদ্দৌলা না জন্মেছিল, না রাজত্ব করেছিল। সিরাজউদ্দৌলা তো ওয়েস্ট বেঙ্গলের লোক। তো আমাদের সিরাজউদ্দৌলা কি বেসড অন অনলি দ্যাট সিরাজউদ্দৌলা মুসলিম ছিল? তো সেইটা তো কোনো যুক্তি নেই। তো সিরাজউদ্দৌলা বিট্রেও তো একটা মুসলিমই। মানে আপনি বলছেন এগুলো এলোমেলো বক্তব্য, এখন খানিকটা এলোমেলো অবস্থা তার মধ্যে থেকেই উঠে আসছে। এটা সরকারি অবস্থান ভাবাটা এখনই বোধহয় ঠিক নয়, কিন্তু সত্যি কি আমরা সেই বেনিফিট অফ ডাউটটা বাংলাদেশ সরকারকে এখন দিতে পারি? চতুর্দিকে এত কিছু হচ্ছে দেখেও, এত ভারত বিদ্বেষ দেখেও যে চুপ করে বসে রয়েছে। কর্নেল ভাদুরী, আপনাকে অনেক ধন্যবাদ। তবে এর মধ্যে আমাদের দেশে নিরাপত্তা সংক্রান্ত কিছু কড়াকড়ি বেড়ে গিয়েছে, বিশেষ করে বিএসএফ তাদের কড়াকড়ি বাড়িয়েছে। আপনারা জানেন অনেক জায়গাতেই কাঁটাতার নেই, সেই জায়গাগুলোতে আরো বেশি করে ফোর্স মোতায়েন করার খবরই সামনে আসছে। সায়ন্ত আরো আপডেট দিতে পারবে। সায়ন্ত, মূলত কোন কোন জায়গায় নজর?
দেখো, কোচবিহার উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারে প্রায় 1000 কিলোমিটারের ওপর বেশি এরিয়া রয়েছে যেখানে কাঁটাতার নেই, অরক্ষিত এলাকা হিসাবে যেটা বিবেচিত হয়। সেখানে বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। যেখানে কাঁটাতার রয়েছে সেখান থেকে ফোর্স নিয়ে গিয়ে সেই কাঁটাতারহীন অথবা অরক্ষিত এলাকায় মোতায়েন করা হচ্ছে বলে ইতিমধ্যে ইস্টার্ন কমান্ড সূত্রে খবর। একই সঙ্গে রাতের বেলায় নাইট ভিশন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে যাতে নজরদারি চালানো যায় সেই ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটাই যে ইস্টার্ন কমান্ড যদি চায়, ওয়েস্টার্ন কমান্ড অর্থাৎ রাজস্থান, কাশ্মীর অথবা আনুষঙ্গিক এলাকা থেকে বিএসএফ জওয়ান কিন্তু ইস্টার্ন কমান্ডে আসতে পারে পরিস্থিতির উপর বিচার করে। অর্থাৎ পরিস্থিতি যেদিকে যাবে সেই অনুযায়ী কিন্তু জওয়ান ওয়েস্টার্ন কমান্ড থেকে ইস্টার্ন কমান্ডে আসবে বঙ্গ সুরক্ষা এবং ইস্টার্ন কমান্ড অর্থাৎ পূর্বাঞ্চলের সুরক্ষার জন্য। ধন্যবাদ শান্ত। আমার হাতেও সময় নেই, তবে সত্যি বাংলাদেশ যা করছে তা সমালোচনা যোগ্য, তা নিন্দাযোগ্য। তবে অফিসিয়াল আলোচনাও চলছে, একেবারে সাঁড়াশি উপায় এগোতে চাইছে বাংলাদেশ। দেখা যাক আজ বিক্রম মিশ্রের সঙ্গে আলোচনার ফল কি বেরোয়। শেষ করবো নিউজ এট 2, সঙ্গে থাকুন।